ডক্টর নন্দিতা সেনের চেম্বার থেকে ফেরার পর থেকে মেঘলার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঋত্বিক কেন এত জেদ করে নিজের পরীক্ষা করাতে চাইছে না? শুধু পুরুষ বলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দিন কাটছিল তার। কয়েকদিন পর একটা রবিবারের সকাল, মাধবী দেবী পাড়ার এক আত্মীয়ের বাড়িতে পুজোর নিমন্ত্রণে গিয়েছেন। ঋত্বিকও বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বেরিয়ে গেছে। বাড়িতে একা ছিল মেঘলা। শোবার ঘর গোছাতে গিয়ে তার চোখে পড়ল আলমারির ওপর রাখা পুরনো একটি ফাইলের দিকে। বহুদিন ধরেই ওটা ধুলো জমে পড়ে আছে। সাধারণত সে ঋত্বিকের ব্যক্তিগত জিনিসে হাত দেয় না, কিন্তু সেদিন তার মনে হলো ফাইলটা নামিয়ে একটু গুছিয়ে রাখা দরকার। ফাইল খুলতেই ব্যাংকের কাগজ, বিমান নথি, অফিসের কিছু কাগজের মাঝখানে একটা সাদা খাম চোখে পড়ল। খামটির ওপর বড় বড় অক্ষরে লেখা একটি ডায়াগনিস্ট সেন্টারের নাম। মেঘলার বুকটা ধক করে উঠল, হাত পা কাঁপতে লাগলো। খামটা খুলল সে। ভেতরে একটি মেডিকেল রিপোর্ট। রিপোর্টের ওপর লেখা পেশেন্ট নেম ঋত্বিক চ্যাটার্জি, আর নিচে চিকিৎসকের পর্যবেক্ষণ। মেঘলার চোখ ঝাপসা হয়ে এলো। বারবার পড়েও যেন বিশ্বাস করতে পারছিল না সে। রিপোর্টটি 3 বছর আগের, অর্থাৎ বিয়ের কয়েক বছর পরে ঋত্বিক নিজের পরীক্ষা করিয়েছিল। আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা ছিল, স্বাভাবিকভাবে সন্তান ধারণের ক্ষেত্রে তার জটিলতা রয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। মেঘলা চেয়ারে বসে পড়ল। তার মাথার ভেতর যেন ঝড় উঠে গেছে। তাহলে এতদিন সব জানতো, তবু একবারও সত্যিটা বলেনি। বরং প্রতিদিন অপমানিত হতে হয়েছে তাকে। তার মা যখন অপয়া, অযোগ্য বলে কটাক্ষ করেছেন, তখনও ঋত্বিক চুপ করে থেকেছে। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে মেঘলা, কতবার নিজেকে দোষী ভেবেছে। আর সেই মানুষটাই সবটা জানত। চোখের জল মুছে মোবাইলের রিপোর্টটির ছবি তুলে নিল সে। তারপর কাগজগুলো আবার আগের মতোই খামের ভেতর রেখে দিল। কেউ যেন বুঝতে না পারে যে সে সত্যিটা জেনে গেছে। সেদিন সন্ধ্যায় ঋত্বিক বাড়ি ফিরতে মাধবী দেবী বললেন, শোনো, কালকে আবার কালীবাড়িতে মানত করেছি। পুরোহিত মশাই বলেছেন বৌমাকে নিয়ে। শোন ঋত্বিক, কালকে আবার কালীবাড়িতে মানত করেছি। পুরোহিত মশাই বলেছেন বৌমাকে নিয়ে যেতে হবে। ঋত্বিক বিরক্ত গলায় বলল, তা যাও না মা। মাধবী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যতই করি ফল তো কিছুই হচ্ছে না। মেঘলা এবার শান্ত স্বরে বলল, মা, শুধু মানত করলে তো হবে না, চিকিৎসাও দরকার। মাধবী দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার চিকিৎসা হচ্ছে না? ঋত্বিকের আবার চিকিৎসা কেন? মেঘলা আর কোনো উত্তর দিল না। সে বুঝে গেছে এই বাড়িতে সত্যের কোনো মূল্য নেই। পরদিন অফিসে গিয়ে সব কথা খুলে বলল সোহিনীকে। সব শুনে সোহিনী বিস্ময়ে বলল, তুই নিশ্চিত? মেঘলা মোবাইলের ছবিটা দেখালো। সোহিনী অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, এটা শুধু মিথ্যে নয়, এটা বিশ্বাসঘাতকতা। মেঘলা ধীরে ধীরে বলল, আমি এখনো ওকে ভালোবাসতে চাই, কিন্তু এই মিথ্যের সঙ্গে আমি আর বাঁচতে পারছি না। সোহিনী তার হাত চেপে ধরে বলল, একবার ডাক্তারের সঙ্গে কথা বল, তারপর সিদ্ধান্ত নেই। 2 দিন পর আবার ডক্টর নন্দিতা সেনের কাছে গেল মেঘলা। ডাক্তার রিপোর্ট দেখে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, আমি দুঃখিত, এই ধরনের ঘটনা নতুন নয়। অনেক পুরুষ নিজের সমস্যার কথা লুকিয়ে রাখেন, আর আমাদের সমাজ দোষ দেয় স্ত্রীকে। মেঘলা বলল, আমি কি করব ডক্টর? ডক্টর নন্দিতা শান্ত গলায় বললেন, প্রথমে স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। তিনি যদি চিকিৎসা নিতে রাজি হন, তাহলে এখনো অনেক পথ খোলা আছে। আধুনিক চিকিৎসায় অনেক দম্পতি বাবা মা হতে পারেন, কিন্তু
সম্পর্কে বিশ্বাস না থাকলে কোনো চিকিৎসায় সফল হয় না। মেঘলা দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার মনে হচ্ছিল এতদিন ধরে সে যেন এক অদৃশ্য কারাগারে বন্দি ছিল। সেদিন রাতে বাড়ি ফিরে সে লক্ষ্য করল ঋত্বিক স্বাভাবিকভাবেই টিভি দেখছে, যেন কোনো সমস্যাই নেই। মেঘলার ইচ্ছে হচ্ছিল এখনই সবটা বলে দিতে, কিন্তু সে নিজেকে সামলে নিল। না, আবেগে নয়, এবার সে প্রতিটি পদক্ষেপ ভেবে নেবে। কারণ এই লড়াই শুধু নিজের সম্মানের জন্য নয়, সত্যের জন্য। ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো মেঘলা। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সেই চোখে আজ নতুন এক দৃঢ়তা। সে মনে মনে ভাবল, আমি আর কাউকে আমাকে অপরাধী বানাতে দেব না। সত্যিটা একদিন সবাই জানবে। ঠিক তখনই বাইরে ড্রয়িং রুম থেকে মাধবী দেবীর গলা ভেসে এলো, ঋত্বিক, আগামী সপ্তাহে এক আত্মীয়ের মেয়ের বিয়ে। সবাই আবার একই প্রশ্ন করবে আমাকে, কতদিন আর মুখ লুকিয়ে থাকবো বলতো? ঋত্বিক কোনো উত্তর দিল না, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল মেঘলা। তার মনে হলো খুব শীঘ্রই এই বাড়ির নীরব দেওয়ালটা ভেঙে পড়বে, আর সেই দিনের জন্য সে নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। বিশ্বাসঘাতকতা গল্পটির দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। পরবর্তী অন্তিম পর্ব নিয়ে শীঘ্রই ফিরব। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।